উজানের দিকে মুখটা কুঁচকে এক বিশ্রী ভেঙচি কাটলো। কিন্তু উজান হট করে চোখ খুলে যেই না তার দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, মৌ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে এক দৌড়ে বিছানায় গিয়ে কম্পিউটারটা সারা গায়ে জড়িয়ে নিল। সারাদিনের ধকলের পর বিছানার নরম স্পর্শ পেতেই মৌ মুহূর্তের মধ্যে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের মৃদু আলো এসে চোখে মুখে পড়তেই বিরক্তি নিয়ে ঝট করে চোখ বন্ধ করে নিল উজান। দুই হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরল সে। মাথাটা ভীষণ ব্যথা করছে। ঠিক তখনই শরীরের ওপরে কেমন যেন একটা অতিরিক্ত ভার অনুভব করলো উজান। চোখ মেলে সামনে তাকাতেই সে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল। সামনে এ কী দৃশ্য! মৌ তাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমাচ্ছে। সোফার এক চিলটে জায়গাতে মেয়েটা কখন যে এসে তার উপরও এভাবে ঘুমিয়ে আছে উজান টেরই পায়নি। রাগে উজানের ফর্সা মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে বিদ্যুৎ গতিতে মৌকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোজা সোফা থেকে উঠে দাঁড়ালো। হুট করে ঘুমের ঘোরে এমন অতর্কিত ধাক্কা পাওয়ায় ঘুমন্ত মৌয়ের পুরো ব্যাপারটা বুঝতে বেশ খানিকটা সময় পেতে হলো। সোফা থেকে শটান মেঝেতে পড়ে গিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল সে। শাড়ির আঁচলটা একপাশে লুটিয়ে পড়েছে। মৌ নিজের কোমরটা চেপে ধরে ঠোঁট ফুলিয়ে উজানের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতে লোকটার কাছ থেকে এমন অমানবিক আচরণ পেতে হবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। মৌ কোনো রকমের টার সামনে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। তবে চোখ থেকে এখনো ঘুমের রেশ কাটেনি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে আবারও মাথা ঘুরে পড়ে যেতে নিলেই উজান এবার নিজের অজান্তে বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে তার কোমর ধরে তাকে সামনে নিল। পরক্ষণই নিজের হাত সরিয়ে নিয়ে বরাবরের মতো বাজখাই মেজাজে চেঁচিয়ে উঠল, এই বেয়াদব মেয়ে, সোজা হয়ে দাঁড়াও! আর তুমি কোন সাহসে মাঝরাতে আমার বুকের উপরে এসে শুয়েছিলে? হ্যাঁ, কাল রাতে তোমাকে কড়া ওয়ার্নিং দিয়েছিলাম না যে ভুলেও আমাকে ট্রাস্ট করবে না? উজানের এমন ধমকে চোটে ময়ের চোখের ঘুম সব এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে নিজের শাড়িটা টেনে টুনে কোনো মতো জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ নির্বাক দৃষ্টি। সোফা থেকে আচমকা শক্ত মেঝেতে ফেলে দেওয়ার কারণে তার কোমরে বেশ চোট লেগেছে। প্রচণ্ড ব্যথা করছে। কিন্তু সেই শারীরিক ব্যথা সে মুখ চেপে সহ্য করে নিলেও সাত সকালে উজানের এবং নির্মম ব্যবহার তার মনটা তছনছ করে দিল। সে অভিমানী মুখ করে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করে সবসময় কেন বকেন বলুন তো? আমি কি ইচ্ছে করে আপনার সোফায় এসেছিলাম নাকি? রাতে বাইরে প্রচণ্ড জোরে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমাদের তো এখন বিয়ে হয়েছে, আর আমিও তো আপনাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। সেই হিসেবে নিজের বরকে একটু জড়িয়ে ধরে ঘুমাতেই পারি, তাই না? এতে কি মহাভারত অশুদ্ধ কি হলো? উজান তর্জনী উঁচিয়ে গর্জে উঠল, জাস্ট শ্যাট আপ! বিয়ে হয়ে গেছে মানেই যা ইচ্ছে তাই করবে? লিসেন টু মি কেয়ারফুলি। নেক্সট টাইম একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না। আমি ঘৃণা করি তোমার মতো মেয়েদের, যাদের কাছে ভালোবাসা মানে সস্তা একটা খেলা। যখন ইচ্ছে হলো ইমোজি পাঠালাম, আর যখন ইচ্ছে হলো ভেঙে গুড়িয়ে দিলাম। আই হেট লাভ অ্যান্ড আই হেট ইউ। তোমাকে আমি কোনোদিন বউ হিসেবে মানি না, আর না মানব। বুঝতে পেরেছ? এই বলে রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে গেল উজান। তার চলে যাওয়ার দরজার দিকে মৌ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখের কোণটা অশ্রুতে ভরে উঠেছে। মৌ মনে মনে নিজেকেই প্রশ্ন করল, উজান তাকে বউ হিসেবে মানছে না সেটা বুঝলো। উজান তার 275 নম্বর ক্রাশ, সেটাও সত্যি। কিন্তু তার মানে কি এই যে মৌ উজানকে সত্যি সত্যি ভালোবাসে না? যদি মনে ভালোবাসা নাই থাকতো তবে গত 2 বছর ধরে উজানের পাশে অন্য কোনো মেয়েকে দেখে ময়ের বুকে কেন এত তীব্র হিংসা হতো? কেন সে অন্য মেয়েদের সহ্য করতে পারতো না? কেন দিনে শত শত মেসেজ করে নিজেকে এভাবে উজানের সামনে পাগল প্রমাণ করতো? কেন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলতো? এসব কি শুধু একটা পুচকি মেয়ের সামরিক মোহ, নাকি এর পেছনে লুকিয়ে আছে খাঁটি গভীর কোনো ভালোবাসা? মৌ চুপ করে কিছুক্ষণ রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। বাপের বাড়িতে সে বড্ড আদরে রাজকন্যার মতো মানুষ হয়েছে, তাই খুব ছোট ছোট কড়া কড়া কথাগুলো তার মনের ভেতরে তীরের মতো এসে বিঁধে।
তাকে ভেতর থেকে রক্তাক্ত করে দেয়। অথচ পাথরের মতো শক্ত এই উজান চৌধুরী তার সেই নরম ছোট্ট মনটা একটুও বুঝতে পারল না। মৌ নিজের চোখের পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল। তারপর জোর করে মুখে একটা শাঁসি ঝুলিয়ে নিজের জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো। শাওয়ার নেওয়ার পর তার ভেজা চুলগুলো থেকে টুপ টুপ করে পানি ঝরে মেঝেতে পড়ছে। সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিল, কিন্তু কিছুতেই তা গুটিয়ে উঠতে পারল না। চুলগুলো তার কোমর ছাড়ানো, ঘন কালো কৃষ্ণচূড়ার মতো লম্বা। চুলগুলো ময়ের নিজের খুব একটা পছন্দ নয়, আর সে নিজে কখনো নিজের চুল বাঁধতেও পারে না। বাপের বাড়িতে তার চুলের সব রকম যত্ন মেহের আর তার ফুফাতো ভাই সাব্বির নিয়ে থাকে। সাব্বির, মেহের আর মৌ একই কলেজে পড়াশোনা করে, যেখানে সাব্বির মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অভিভাবকের মতো এই দুই পিচ্ছি বোনকে সবসময় চোখে চোখে আগলে রাখে। সাব্বিরের প্রধান কাজ। মৌ নিজের অবাধ্য চুল কিছুতেই ঠিক করতে না পেরে চিরুনিটা ছুঁড়ে ফেলে বিছানায় ধপাস করে বসে পড়ল। ঠিক এর কিছুক্ষণ পরই উজান গম্ভীর মুখে রুমে ঢুকল। মৌকে ওভাবে চুপচাপ শান্ত হয়ে বিছানায় বসে থাকতে দেখে উজানের ভুরু জোড়া কুঁচকে গেল। মেয়েটা তো একটু শান্ত হয়ে বসে থাকার কথা না? যে মেয়ে শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই আসতেই মাঝরাতে এত বড় তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসে থাকে, সে অত্যন্ত এতটা শান্ত থাকার পাত্রী নয়। উজান ময়ের দিকে আর মনোযোগ না দিয়ে নিজের মতো করে রেডি হতে লাগলো। একটা অফ হোয়াইট শার্ট পরে সে বাইরে যাওয়ার জন্য একদম প্রস্তুত। হঠাৎ করেই মৌ বিছানা থেকে উঠে সোজা উজানের সামনে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়ালো। তবে এবার আর উজান রেগে গেল না, বরং তার চোখে মুখে শান্ত রূপ দেখে বেশ শীতল ও নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি চাই তোমার? ও চোখের পলক না ফেলে বলো, আমার তো জীবনভর শুধু আপনাকে চাই, তবে এখন শুধু আমার এই ভেজা চুলগুলো একটু আশ্রয় দেবেন প্লিজ, আমি নিজের চুল আঁচড়াতে পারি না। উজানের চোখ জোড়া কপালে উঠল। হোয়াট? এত বড় হয়েছে অথচ এখনো নিজের চুল আঁচড়াতে পারো না? ও মুখটা একটু বাঁকিয়ে নিল। কই বড় হলাম, আপনিই তো আমায় সবসময় পুচকে আর বিড়ালের বাচ্চা ভাবেন। তাহলে আমার চুলগুলো একটু ঠিক করে দিন না প্লিজ। আমি মেহেরের কাছে যেতাম, তবে আমার মিষ্টি বোনটা এখন একটু আরাম করে ঘুমাচ্ছে, তাই ডাকতে ইচ্ছে হলো না। আর জানেন, আমার বোনটা গত 5টা বছর ধরে একটা রাতও ঠিকভাবে ঘুমাতে পারে না। ঘুমাতে গেলে সেই কালো অন্ধকার দিনটির কথা ওর বারবার মনে পড়ে যায়। তখনও ভেতরে ভেতর বড্ড কষ্ট পায়, কিন্তু বাইরে কাউকে নিজের কষ্টটা বুঝতে দেয় না। সেই অভিশপ্ত অন্ধকার দিনটার জন্যই মেহের একেধারে নিজের বাবাকে হারালো, আর তার কিছুদিন পরে নিজের মাকেও হারিয়ে পুরোপুরি একা হয়ে গেল। আমার জানুটা আগে এমন চুপচাপ ছিল না জানেন। ও আগে কত দুষ্টুমি করতো, সারাক্ষণ হাসতো, কিন্তু সময়ের সাথে সাথে ওর জীবনের সব আনন্দ বদলে গিয়েছে। আমার সেই পুরনো জানটা আর আগের মতো নেই। কথাগুলো বলতে বলতে ময়ের চোখ বেয়ে আপনা আপনি দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ময়ের কথা শুনে উজানের মনটা কেমন যেন খসখস করে উঠল। সে নিজেও বিয়ে বাড়ি থেকে লক্ষ্য করেছে, মেহের মেয়েটা ভীষণ চুপচাপ স্বভাবের, কারোর সাথে খুব একটা কথা বলে না, সবসময় একটা দূরত্ব বজায় রাখে। তাকে আর ইফাতকে দেখলে তো মেয়েটা সোজা 10 হাত দূরে দিয়ে হেঁটে চলে যায়। কিন্তু কেন এমন করে তা উজান নিজেও জানতো না। বিয়ের দিন যখন সবাই আলো আর বাজনার মাঝে আনন্দ করছিল, তখন মেয়েরকে সে ছাদে এক কোণায় একা একা বসে হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কান্না করতে দেখেছিল। উজান তখন মেহেরও কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলো। মেহের তাকে এড়িয়ে গিয়ে একটা কথাও বলেনি। হঠাৎই উজান কৌতূহল সামলাতে না পেরে নিচু গলায় জিজ্ঞেস করলো, কি এমন হয়েছিল মেহেরের লাইফে? উজানের প্রশ্নে ময়ের এবার ঘোর কাটল। সে বুঝতে পারল আবেগে বসে সে মেয়ের গোপন কষ্টের কথা মুখ ফসকে বলে ফেলেছে। সে উজানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, না মানে কিছু না। উজান বুঝতে পারলে মৌ সেই অন্ধকার দিনের কথা আর বিস্তারিত বলতে চায় না, তাই সে আর জোরাজুরি করল না। তবে সে আলতো করে ময়ের হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। টেবিল থেকে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে সে পরম যত্নে ময়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। মৃদু বাতাসে ময়ের অবাধ্য চুলগুলো বারবার উড়ে এসে উজানের মুখে আছড়ে পড়ছিল। অথচ
আশ্চর্য বিষয়, উজানের এখন আর বিন্দুমাত্র বিরক্তি লাগছে না, বরং তার হৃদয়ের গভীর কোণে কেমন যেন এক অদ্ভুত অচেনা অনুভূতি সৃষ্টি হতে লাগলো। এই অনুভূতিটা তার জীবনে অন্য বসন্তের মধ্যে সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। চুল শুকানো শেষ হলে উজান চিরুনি দিয়ে অত্যন্ত যত্ন সহকারে ময়ূর মাথায় একটু সুন্দর খোপা করে দিল এবং আয়নায় ময়ূর প্রতিচ্ছবির দিকে তাকিয়ে অবচেতনভাবে মনে মনে একটু মুচকি হাসল। বরের হাতে সে কোমল স্পর্শ আর আয়নায় তার মুচকি হাসি দেখে ময়ূর বুকটা ধক করে উঠল। সে ভীষণ লজ্জা পেয়ে নিজের লাল হয়ে যাওয়া মুখটা লুকিয়ে দ্রুত পা ফেলে কক্ষ ত্যাগ করে নিচে চলে গেল। আর উজান ময়ূর লজ্জামাখা হাসি দেখে শব্দ করে হাসল। সিঁড়ি বেয়ে নিজের অফ হোয়াইট শার্টের হাতা গুটো কুইন অবধি ফোল্ড করতে করতে নিচে নেমে আসছে উজান। ড্রয়িং রুমের সোফায় বসা মৌ তার দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে। ডাইনিং টেবিলে তখন শাশুড়ি মৌসুমী চৌধুরী পরম আদরে মৌ আর মেহেরকে নিজ হাতে খাবার তুলে খাইয়ে দিচ্ছেন। আর যেহেতু চাঁদ রাত আর মাত্র কয়েক ঘন্টা পরেই খুশির ঈদ, তাই মেহের আজ বিকেলে নিজের ফবির বাসায় চলে যেতে চেয়েছিল, কিন্তু এই চৌধুরী বাড়ির কেউই যেতে দেয়নি। একা একাকি সে বাসায় ফিরে যেতে চায়নি। বাড়ির কর্তা আরিফুল চৌধুরী মনে মনে সিদ্ধান্তই নিয়ে রেখেছেন মেহেরকে আরও ওর ফুপির বাসায় রেখে কষ্ট দিয়ে পড়াশোনা করাবেন না। এখন থেকে ও এই বাড়িতে সবার সাথেই থাকবে। যেহেতু আরিফুল চৌধুরীর দুই ভাইয়ের কোনো কন্যা সন্তান নেই, তাই ঘরের বৌমা তুবা, মৌ আর মেহেরের প্রতি তারা এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন। বাড়ির বড় বউ তুবা একপাশে বসে আগামীকালের ঈদের জন্য সকলের জিনিসপত্র গুছিয়ে রাখছে। ঠিক তখনই সিঁড়ির দিকে তাকিয়ে মৌ চট করে শাশুড়ি মৌসুমী চৌধুরীর হাতে একটা আলতো খোঁচা দিল উজানকে কিছু বলার জন্য। মৌসুমী চৌধুরী ময়ূর মনের ভাব বুঝতে পেরে মুচকি এসে উজানকে উদ্দেশ্য করে ডেকে উঠলেন, উজান বাবা, সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? উজান ঘাড় বাঁকিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকায়। মৌকে ওভাবে চোরের মতো মুখ টিপে হাসতে দেখে তার মগজে প্রচণ্ড রাগ চড়ে গেল, কিন্তু মায়ের সামনে সে নিজের রাগ প্রকাশ না করে শান্ত গলায় বলল, একটু ভার্সিটি যাচ্ছি আম্মু। কোনো দরকার ছিল? দরকার থাকবে না কেন? আজ বাদে কাল ঈদ, ঘরে মেয়েদের ঈদের শপিং করিয়ে দিতে হবে না? তুই গিয়ে ওদের সাথে করে শপিং মল থেকে ঘুরিয়ে আয়। উজান নিজে বিরক্ত চেপে বলল, সেটা আমাকে বলছো কেন? আম্মু, তুমি তুবা ভাবি আছে, তোমরা সবাই মিলে গিয়ে শপিং করে এসো, আমার অনেক কাজ। মৌসুমী চৌধুরী এবার একটু কড়া গলায় বললেন, আমরা গিয়ে করে আসবো মানে কি? চুপচাপ ঘন্টাখানেকের মধ্যে ভার্সিটির কাজ শেষ করে বাসায় চলে আসবি, তারপর তোরা সবাই মিলে একসাথে শপিংয়ে বের হবি, ব্যাস, এটাই আমার শেষ কথা। সিরিয়াসলি আম্মু? উজান এবার মায়ের ওপর কিছুটা ক্ষোভ উগরে দিয়ে বললেন, একটা আস্ত আপদকে এমনিতেই তোমরা জোর করে আমাকে ঘাড়ের পার তুলে দিয়েছো, এখন আবার নতুন করে উটকো ঝামেলার জন্য ফোর্স করছো। আমি আগে পরিষ্কার বলে দিচ্ছি, এইসব শপিং টপিংয়ের ফালতু ঝামেলায় মধ্যে আমি একদমই নেই। আর আজ রাতে বাসায় ফিরতে আমার বেশ দেরি হবে। ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের ঈদের আগের রাতে একটা বিশেষ গেট টুগেদার পার্টি আছে। মৌসুমী চৌধুরী অবাক হয়ে বললেন, ঘরে নতুন বউ বিয়ে করা রেখে তুই মাঝরাতে পর্যন্ত বাইরে সাথে পার্টি করবি? আম্মু প্লিজ স্টপ। আমি তোমাদের কতবার বলবো যে না আমি এই জোরপূর্বক বিয়েটা মানি, আর না এই ইডিয়েট মেয়েটাকে নিজের বউ বলে স্বীকার করি। এই বলে উজান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট করে সদর দরজা দিকে এগিয়ে যেতে লাগলো। তার যাওয়ার পথ দিয়ে তাকিয়ে মৌ ডাইনিং চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পেছন থেকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, কেরাসবর, শপিংয়ে না যাওয়া ভালো কথা, বিকেলে আসার সময় আমার জন্য মেহেদি নিয়ে আসবেন। আর কিন্তু বিয়ের দিন হাতে মেহেদি ছোঁয়াতেও পারিনি, তবে আজ রাতে অবশ্যই দেব। আপনি যদি নিজ হাতে মেহেদি এনে না দেন তাহলে আমি কিন্তু এই ঈদে হাত খালি রাখবো, কিচ্ছু দেব না। দরজার কাছে গিয়ে এক পলকের জন্য ময়ের দিকে ফিরে তাকালো না, শুধু যাওয়ার আগে তার ছেলে সরে বলো, যা ইচ্ছা করো, আই ডোন্ট কেয়ার। সত্যি সত্যি বলছি, এনে না দিলে আমি কিন্তু হাতে মেহেন্দি ছোঁয়াবো না। ও পেছন থেকে পা দাপালো, কিন্তু উজান ততক্ষণে ধূপধাপ পা ফেলে দেউড়ি পার হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উজানের এমন বেখেয়ালি দেখে মৌ এবার শাশুড়ির সামনে গিয়ে রসগোল্লার মতো গাল ফুলিয়ে বসে পড়ল। অভিমানী সুরে বলল, শাশুড়ি মা, আমি আগে আপনাকে ডিক্লেয়ার দিয়ে রাখছি,
আপনার ওই খিটখিটে ছেলে যদি আজ বিকেলে আমার জন্য মেহেদি কিনে না আনে, তবে আমি কালই ঈদের দিন কোনো নতুন জামা কাপড় পরবো না। হুম। ময়ের আর সেখানে দাঁড়ালো না, রাগে রাগ করে একদৌড়ে দোতলার দিকে চলে গেল। মৌসুমী চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ চোখে মেহেরের দিকে তাকালেন। ছেলেটা কেন যেন এমন রোজের মতো ব্যবহার করছে। মেহেরও চিন্তিত মুখে দৌড়ে ময়ের পিছু নিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর বিকেলে গড়িয়ে ঘুটঘুটে নামলো। তবুও উজান বাসায় ফিরল না। এদিকে মৌ নিজের রুমের দরজা ভেতর থেকে লক করে চরম মুড অফ করে বিছানায় বসে রইল। শাশুড়ি মৌসুমী চৌধুরী দরজার বাইরে দাঁড়িয়ে কত অনুনয় বিনয় করলেন, কিন্তু মৌ জেদের বসে দরজা তো খুললই নি, উল্টো এক ফোঁটা পানি মুখেও তোলেনি। মৌ আর সারাদিন নিজের রাগ আর অভিমান চেপে রাখতে না পেরে শাশুড়ির ফোন থেকে উজানকে কম হলেও 50 বারের মতো কল করেছিল। উজান প্রথমবার রিসিভ করে ময়ের গলার আওয়াজ পেয়ে কেটে দিয়েছিল, আর তারপর থেকে ফোনটা পকেটে পুরে রেখেছিল। একবারের জন্য রিসিভ করেনি। মৌ মেঝেতে উপুড় হয়ে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন 2টোই। তখন উজান অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে বাসায় ফিরল, কিন্তু সে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সোফা থেকে বাসখাই মেজাজে উঠে দাঁড়িয়ে সিংহের মতো গর্জে উঠলেন আরিফুল চৌধুরী। বাবার এমন রুদ্ররূপ দেখে উজানের পায়ের নখ থেকে মাথার চুল অবধি কেঁপে উঠল। আরিফুল চৌধুরী দাঁতের দাঁত চেপে বললেন, বেয়াদব ছেলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? যেখানে আজ পর্যন্ত এই বাড়ির কোনো মেয়ে বা বউকে অন্য কথায় আঘাত পর্যন্ত দেওয়া হয়নি, সেখানে তুই আমাদের ঘরের নতুন বৌমাকে সারাদিন এভাবে কাঁদিয়েছিস। নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, একজন সামান্য ভুল নারী তোর জীবন থেকে চলে গিয়েছে বলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আরেকটা নিষ্পাপ মেয়ের জীবন বিষিয়ে তুলবি? মেয়েটার বাবার হাত ধরে আমি নিজে কথা দিয়ে এসেছিলাম যে ওকে আমি নিজের মেয়ের মতো রাজমোহনী করে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। অথচ তুই আমার সেই আদরের বৌমার চোখে আজ ঈদের আগের রাত্রে অশ্রু ঝরালি। ড্যাড, একদম চুপ কর তুই। একটা সামান্য মেহেদি এনে দিলে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হ্যাঁ, সারাদিন মেয়েটার ওই ফ্যাকাশে আর কন্দনরত মুখের দিকে আমি তাকাতেও পারিনি। সারাদিন কারোর সাথে একটা কথাও বলিনি, এমনকি রাতে এক লোকমা ভাতও পেটে দেয়নি ও। আমার মুখ থেকে মই সারাদিন না খেয়ে থাকার কথাটি শোনা মাত্রই উজানের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। নিজের অজান্তে তার নিজের প্রতি এক তীব্র রাগ ও অপরাধবোধ জন্ম নিল। সে মনে মনে যতই মেয়েটাকে নিজের স্ত্রী হিসাবে অস্বীকার করুক না কেন, কিন্তু দিন শেষে সমাজের আইন আর ধর্মের বাঁধনে এই মেয়েটি তার বিবাহিত স্ত্রী। এক সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে বাড়িয়ে দ্রুত পা ফেলে আবারও বাসা থেকে বের হতেই রাতের অন্ধকারের মাঝে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আরিফুল চৌধুরী রাগান্বিত চোখে ছেলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। প্রায় ঘন্টাখানেক পর উজান যখন ফিরে এলো, তখন এক হাতে গুনে গুনে 10টা ব্র্যান্ডের মেহেদি, আর অন্য হাতে ঈদ উপলক্ষে একটা চমৎকার শাড়ি। মেয়েদের শাড়ি বা ড্রেসের ব্যাপারে উজানের বিন্দুমাত্র ধারণা নেই, তাই মলে গিয়ে নিজের চোখে যে শাড়িটা সবচেয়ে উজ্জ্বল আর সুন্দর লেগেছে সেটাই সে ময়ের জন্য নিয়ে এসেছে। ধীর পায়ে ময়ের রুমের লকটা নিজের চাবির ডুপ্লিকেট ছেড় দিয়ে খুলে ভেতরে ঢুকলো উজান। রুমে ঢুকে 0 ওয়াটের আবছা নীল আলোয় সে দেখতে পেল মৌ অবাধ বাচ্চাদের মতো ঠোঁট দুটো উল্টে কম্ফোর্টার ছাড়া রুমের শক্ত ঠান্ডা মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কান্না কোনার কারণে তার চোখের পাতায় মুখটা বেশ ফুলে গিয়েছে। মরিষে ফোলা ফ্যাকাশে মুখটা দেখা মাত্রই উজানের বুকের ভেতরটা এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। তার নিজের উপরই নিজে ঘৃণা হতে লাগলো। সে অন্য একজনের ওপরে থাকা পুরনো ক্ষোভ ও ঘৃণা উগরে দিতে গিয়ে একটা ছোট্ট অবুঝ মেয়ের প্রতি কতটা কঠোর আর নিষ্ঠুর হয়ে যাচ্ছে। একজনের করা ভুলের সাথে সে অন্যায়ভাবে আরেকজন নিষ্পাপ মেয়ের উপর চাপিয়ে দিচ্ছে। উজান শাড়ির প্যাকেটটা নির্দিষ্ট স্থানে রেখে অত্যন্ত আলতো পায়ে ময়ের সামনে গিয়ে বসল। সে পরম মমতায় 2 হাত দিয়ে মৌকে পাজা খুলে তুলে নিল। মৌ ঘুমের ঘরে উজানের চেনা পায়ে গায়ের পারফিউমের সুবাস পেয়ে তার বুকে নিজের মুখটা আরেকটু গুজে দিল। উজান তাকে সাবধানে এনে নরম বিছানার মাঝখানে শুয়ে দিয়ে গায়ে কম্ফোর্টারটা জড়িয়ে দিল। এই গভীর ঘুমে নির্বিঘ্ন মৌকে আর জাগাতে ইচ্ছে করল না উজানের। তার হঠাৎ মনে হলো কাল সকাল হলে ঈদের দিন। এই আনন্দ দিনে সব মেয়েদের হাতে মেহেদি রঙের রঙিল থাকে, অথচ তার নিজের জিন্দি ব্যবহার জন্য
মইয়ের ওই ছোট্ট হাত দুটো খালি পড়ে থাকবে? এটা ভেবে উজানের নিজের ভেতরে কেমন যেন একটা খটকা লাগলো। মেয়েটা মলিন মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় তার অবুঝ মনে কতটা গভীর অভিমান জমা হয়ে আছে।